ভয়াবহ এক কঠিন বিপদ থেকে কোনো রকমে পালিয়ে এসেছে নীরা। ছুটতে ছুটতে এসে কোনো রকমে একজন পথচারীর কাছে এসে নীরা বলে, ভাইয়া, আমার খুব বিপদ, দয়া করে আপনার ফোনটা একটু ব্যবহার করতে দেবেন। নীরার উদ্ভ্রান্ত অবস্থা দেখে পথচারী কোনো কথা না বলে নিজের ফোনটা এগিয়ে দেয়। নীরা ফোনটা নিয়ে তার বান্ধবী রিয়াকে কল করে। রিয়া ফোন ধরলে নীরা অসহায় কণ্ঠে বলে, রিয়া, আমি খুব বিপদে আছি, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, নিজের মোবাইল ফোনটাও নেই। আমি তোর বাসায় আসছি, তুই রিক্সা ভাড়া নিয়ে নিচে অপেক্ষা কর। এই বলে নীরা ফোনটা পথচারীকে ফেরত দিয়ে হন্যে হয়ে ছুটে যায়। নীরা রিয়াদের বাসায় এলে রিয়া বলে, দোস্ত, এত কাঁদিস না, অসুস্থ হয়ে যাবি তো, নে পানি খা। নীরা একটু শান্ত হলে রিয়া বলে, এবার শান্ত হয়ে বলতো কি হয়েছিল। নীরা বলে, আমার সবকিছু শেষ হয়ে গেছে দোস্ত। আবিদ আমার সাথে প্রতারণা করেছে। আমার ধারণা সে আমাকে বিক্রি করে দিতে চেয়েছিল। একথা শুনে আঁতকে ওঠে রিয়া, বলে, কি বলছিস এসব? ফেসবুকে পরিচয়ের পর তোরা তো দেখাও করেছিলি, তখন কিছু বুঝতে পারিসনি? জবাবে নীরা বলে, বাসায় আমার বিয়ের কথা চলছে। আজ ছেলেপক্ষ এসে আমাকে আংটি পরানোর কথা ছিল। আবিদ সব শুনে বলল, তুমি বাড়ি থেকে চলে এসো, আজই আমি তোমাকে বিয়ে করব। আবিদ আরও বলল, আমরা কয়েক মাস ঢাকার বাইরে পালিয়ে থাকব, পরে ফিরে এলে দেখবে সবাই সব কিছু মেনে নিয়েছে। টাকা পয়সা গয়নাগাটি যা আছে সব নিয়ে যেতে বলল, কারণ আবিদ আমাকে নিয়ে পালালে তার চাকরিও চলে যাবে। তাই অন্তত ৬-৭ মাস জীবনযাপন করার মতো টাকা পয়সা সাথে রাখতে হবে। এ কথা শুনে রিয়া বলল, তুই ওর কথা মতো সবকিছু নিয়ে নিলি? নীরা বলল, হ্যাঁ, আম্মুর আলমারিতে ৫ লাখ টাকা ছিল, আর ছিল আমার বিয়ের জন্য বানানো সব গয়নাগাটি। আমি সবকিছু নিয়ে বাসা থেকে বেরিয়ে যাই। বাসার বাইরে আবিদ অপেক্ষা করছিল। আমি এলে আমাকে নিয়ে সে ওখান থেকে চলে যায়। এরপর বেশ কিছু দূর যাওয়ার পর সে আমাকে নিয়ে একটি রেস্টুরেন্টে যায়। সেখানে গিয়ে আবিদ বলল, রিয়া, তুমি এখানে একটু চুপটি করে বসো, আমি জাস্ট একটা সিগারেট খেয়ে আসছি। এই বলে আবিদ আমাকে বসিয়ে রেখে সেখান থেকে চলে গেল। যাবার সময় আমার ব্যাগটাও নিয়ে যায় আবিদ। আমি বসে বসে আবিদের জন্য অপেক্ষা করতে থাকি, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরেও আবিদের আসার নাম নেই। আমার তখন বেশ অস্থির লাগছিল, আমি আর বসে থাকতে পারছিলাম না। অধৈর্য হয়ে সেখান থেকে উঠে বাইরে এসে দেখি রাস্তায় আবিদের নামগন্ধও নেই। ততক্ষণে আমার কাছে সব কিছু পরিষ্কার হয়ে যায়। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে না থেকে পালিয়ে চলে আসি। বলতে বলতেই কেঁদে ফেলে নীরা। কাঁদতে কাঁদতেই বলে, বাবা মার সম্মান তো শেষ করলামই, সেই সাথে তাদের সারা জীবনের সঞ্চয়টুকুও নষ্ট করে ফেললাম। আমার মরে যাওয়া উচিত। আমি এই মুখ নিয়ে তাদের সামনে দাঁড়াবো কি করে? রিয়া সান্ত্বনা দিয়ে বলে, তুই ভেবেছিলি আবিদ একজন ভালো মানুষ, কিন্তু সে যে মানুষ নামের অমানুষ তা তো জানতি না। এখন আর এসব ভেবে কি লাভ বল? আব্বা আম্মা বাড়ি ফিরুক, আমরা সবাই তোর সাথে যাব। আর মনে রাখবি, মা বাবা কখনোই তাদের সন্তানকে ফেলে দিতে পারে না। দেখবি ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে গেছে। বহু বছর একসাথে থাকার পরেও আমরা কেউ কেউ সেই মানুষটিকে চিনতে ব্যর্থ হই, কিংবা সেই বহু বছরের পুরনো মানুষটি হয়তো জেনে শুনে আমাদের ক্ষতির কারণ হয়। তাই যে কোনো সম্পর্কে জড়ানোর আগে সেই মানুষটিকে জানার চেষ্টা করুন।